পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। সব দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় নেওয়া হচ্ছে বিকল্প পন্থা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কিন্তু ফেরত আনা যায়। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি চিন্তা করেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামিকে ফেরত নিয়ে এসে এখানে ফাঁসিও কার্যকর করা হয়েছে। তো এগুলির অল্টারনেটিভ টুলস অ্যাভেলেবল আছে আমাদের কাছে। কূটনীতিক তৎপরতা জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। আইনি সংস্থা যেমন তৎপর থাকে, কূটনৈতিক তৎপরতাও আছে। যাদেরকে আমরা অপরাধী মনে করছি তাদেরকে আনা হয়, সেই দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করতে মাওয়ায় সচিবদের বৈঠক, পরিদর্শন করছেন প্রকল্প এলাকা। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত স্বাধীনতায় হস্তক্ষেপ, বলছেন কমিটির সদস্যরা। স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সরকারকেই, মত শিক্ষাবিদদের। ময়লা আবর্জনা মুক্ত সবুজ ঢাকা গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু, সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান মেয়র আনিসুলের। অসাধু কর্মকর্তাদের কারণে সরকারের কল্যাণমুখী প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী। জীবন মান উন্নয়নে আয় বৈষম্য কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং আরাধ্য দেবীকে বরণ করে নিতে চলছে ভিন্ন আঙ্গিকে পূজা মণ্ডপ তৈরি ও মঞ্চসজ্জার কাজ। নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শুধু নূর হোসেন নয়, পলাতক সব অপরাধীকেই দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে অনেক দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় বিকল্প উপায়ে কাজ করতে হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞরাও বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। এহসান জুয়েলের রিপোর্ট। ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে হত্যার পর সৌদি আরবে পালিয়ে যায় প্রধান আসামি কামরুল। ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। কিন্তু সৌদি সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনিশ্চয়তা ছিল। যদিও সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরিয়ে আনে কামরুলকে। একদিন পরে আসে আরো একটি সুখবর। আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে পাঠানোর নির্দেশ দেন ভারতের আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকলেও অন্য দেশ থেকে অপরাধীদের ফিরিয়ে আনতে বিকল্প উপায়ে কাজ করতে হয় সরকারকে। অন্যান্য যেসব বাংলাদেশের চিহ্নিত সন্ত্রাসী বিদেশে আছেন, অতীতে ফেরত আসার নজির আছে এবং আমাদের সব দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি নেই, এটা সত্য। সৌদি আরবের সাথেও নেই। কিন্তু এই বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কিন্তু ফেরত আনা যায়। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যদি চিন্তা করেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামিকে ফেরত নিয়ে এসে এখানে ফাঁসিও কার্যকর করা হয়েছে। তো এগুলির অল্টারনেটিভ টুলস অ্যাভেলেবল আছে আমাদের কাছে। এগুলি জাস্ট মাঝে মাঝে কিছুটা সময় লাগে, কিছু জটিলতা থাকে, কিছু আইনানুগ বিষয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া এক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন শক্ত কূটনীতিক তৎপরতা। এক্ষেত্রে আইনি সংস্থা যেমন তৎপর থাকে, কূটনৈতিক তৎপরতাও আছে। আরও একটা বিষয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট আছে, সেটা হচ্ছে যে দেশ থেকে যাদেরকে আমরা অপরাধী মনে করছি তাদেরকে আনা হয়, সেই দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ারও কিন্তু একটা ব্যাপার আছে। অপরাধীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা গেলে দেশে অপরাধ করে পালিয়ে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে মুন্সিগঞ্জের মাওয়ায় প্রকল্প এলাকায় সচিবদের বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি একথা জানান। সেতু নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করতে ঢাকার বাইরে প্রথমবারের মতো বৈঠকে বসেন সচিবরা। এতে যোগ দিতে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে
70 জনের বিশাল দলটি পদ্মা সেতু এলাকায় পৌঁছায়। এরপর 10টার দিকে পদ্মা সেতু সার্ভিস এরিয়া 1-এর সভাকক্ষে বৈঠকে বসেন তারা। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া 2018 সালের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। ব্রিফিং শেষে সরেজমিনে পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শনে যান সচিবরা। এটা যদিও সেতু বিভাগ বাস্তবায়ন করছে, এইটার বাস্তবায়নটাকে দ্রুত করবার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সহযোগিতার প্রয়োজন আছে। এবং যখন এই প্রকল্প বাস্তবায়ন শেষ হবে, কমপ্লিট হবে, তখন এটার সুফল কিন্তু কেবল যে যোগাযোগ খাত পাবে তা কিন্তু নয়, সামগ্রিক অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এর সুফল পাবে। কাজে আমরা এখানে আলোচনা করেছি যে অন্যান্য মন্ত্রণালয় বিভাগ থেকে তারা কি ধরনের সহযোগিতা আশা করেন এবং সেই সহযোগিতাটা কিভাবে নিশ্চিত করা যায়। তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের মধ্যে কি ধরনের সমন্বয় প্রয়োজন এবং সেই সমন্বয়গুলি কিভাবে নিশ্চিত করা যায়। এরপরে আমরা আলাপ করেছি যে এটার যে ইম্প্যাক্ট কি হবে, এটার ইতিবাচক প্রভাব কি হবে এবং ইম্প্যাক্টটাকে আরও কি করে বাড়ানো যায়, পজিটিভ ইম্প্যাক্ট, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এটা দ্রুত করতে চাই, বাট নট অ্যাট দি কস্ট অফ কোয়ালিটি, নট অ্যাট দি কস্ট অফ সেফটি। এটার যে গুণগত মান, এর নিরাপত্তা, এটাকে বজায় রেখেই কিন্তু আমরা দ্রুত কাজ করতে হবে। দর্শক, বৈঠক শেষে পদ্মা সেতু প্রকল্প ঘুরে দেখছেন সচিবরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আসাদ, সকাল 10টা থেকেই কিন্তু এই পদ্মার পাড়ে, অর্থাৎ যে পদ্মা সেতুর যে সার্ভিস এরিয়া 1 সেখানকার অডিটোরিয়ামে সচিবদের সভা অনুষ্ঠান শুরু হয়। সেই সভা শুরু হয়ে কিন্তু এটি চলে প্রায় 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1:10 মিনিট পর্যন্ত এই সভা চলে। তারপরে কিন্তু এখানে ব্রিফিং করেন মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি আসলে জানান যে এই সভায় কি ধরনের কথাবার্তা হয়েছে। তিনি আসলে বলেন যে আসলে এই যে সভাটি অনুষ্ঠিত হলো, সেই সভায় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এখানে পরামর্শ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন যে এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতু শুধুমাত্র একটি সড়ক যোগাযোগের উপরই এটির অবস্থান নয়। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে আর যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিশেষ করে কৃষি, মৎস্য থেকে শুরু করে এখানকার শিক্ষা, স্বাস্থ্য, আপনি জেনে থাকবেন যে এই পদ্মা সেতুকে কেন্দ্র করে এই এলাকায় সব কিছুতে একটি আমূল পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনের সাথে সবগুলো মন্ত্রণালয়েরই কিন্তু যোগসাজশ থাকবে, যোগাযোগ থাকবে, তাদের সংশ্লিষ্টতা থাকবে। সেই হেতু তারা সেই সব মন্ত্রণালয়ের সব সচিবদের সঙ্গে কথা বলেছেন সবাই যে এই পদ্মা সেতুর কাজকে ত্বরান্বিত করতে তারা যাতে সহায়তা করেন, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করা হয়েছে, যে পরামর্শগুলো তারা এখান থেকে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উপস্থাপন করবেন। সেই উপস্থাপনের পরেই আসলে মূল সিদ্ধান্তে আসা হবে। তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে মূল পাইলিংয়ের কাজ, পদ্মা সেতুর যে মূল পাইলিং হবে, সেই মূল পাইলিংয়ের কাজ শুরু হবে ডিসেম্বরের শেষ নাগাদ অথবা জানুয়ারির শুরুতে। আরও একটি বিষয় জানিয়ে রাখি, এ ধরনের সচিবদের এ ধরনের সভা বছরে একবার হয় এবং ঢাকার বাইরে এটি প্রথম। এর আগে নাটোরের গণভবনে একবার এই সচিবদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি কোনো কারণবশত। এই প্রথমবারের মতো কিন্তু ঢাকার বাইরে এই পদ্মার পাড়ে এ ধরনের একটি সভা অনুষ্ঠিত হলো। আর এই সভা শেষেই এই পদ্মার পাড় পরিদর্শন করেন, অর্থাৎ যেখানে পদ্মা সেতুর মূল কাজ চলছে সেখানে এই প্রজেক্ট এলাকা তারা ঘুরে যান, এখানে কিছুক্ষণ অবস্থান করেন। এখানে অবস্থান শেষে এখন তারা অবস্থান করছেন এই পদ্মা সেতুর যে অবকাঠামো তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন এরিয়া, যে কনস্ট্রাকশন এরিয়া একেবারেই সংরক্ষিত, সেখানে গণমাধ্যম কর্মীদেরও সেখানে যাওয়ার মতো কোনো পারমিশন নেই। সেটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে, সচিবদের সঙ্গে যারা এসেছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আসাদ, মাওয়া বৈঠক শেষে সচিবরা পদ্মা সেতু প্রকল্প ঘুরে দেখছেন, আর সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। মামলার ভয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং দেশে কবে আসবেন তা নিয়ে বিএনপি নেতারা দুশ্চিন্তায় আছেন বলে মন্তব্য করেছেন
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, বেগম জিয়া লন্ডনে বসে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া নিশ্চিতভাবে লন্ডনে বসে একটি নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারেক রহমানের যে সংযোগ, তাদের সাথেও গোপনে বৈঠক সেখানে করা হয়েছে বলে আমরা শুনেছি। সুতরাং তাদের রাজনীতিটাই হচ্ছে ষড়যন্ত্র। বিদেশে অবস্থান করছেন, মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। চ্যারিটেবল ট্রাস্ট মামলা শেষ পর্যায়ে, আরেকটি মামলা দ্রুততম সময়ের মধ্যেই শেষ হবে। তিনি কবে আসবেন, আদৌ আসবেন কিনা তাদের নেতারা জানেন না, বলতেও পারবেন না। তাদের মধ্যে সেই বিষণ্ণতার ছাপ। ব্যারিস্টার মওদুদ সাহেব ঘটনাক্রমে তার সাথে কথা হচ্ছিল, তিনি পরিষ্কার উচ্চারণ করেছেন যে এই দুটো মামলা ফিট কেস ফর কনভিকশন। এই মামলা দুটো দ্রুত কেন আপনারা নিষ্পত্তি করছেন না তার কথা, এবং আমিও মামলাগুলো সম্পর্কে যতটুকু দেখেছি পড়েছি তাতেই আমি এই কথাটা বলেছি, যে বুঝতে পেরেছি যে উনার বক্তব্য, উনার যে অভিমত সেটাই সত্য। সুন্দরবনের ধ্বংস করার মতো কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী করবেন এটা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা তো ইস্যু খোঁজেন, এই সমস্ত পরিকল্পনা দেখে, অভিযাত্রা মিছিল দেখে, কথাবার্তা দেখে মনে হয় মায়ের চেতে মাসির দরদ বেশি। ধ্বংস হয়ে যাবে সুন্দরবনের জীববৈচিত্র্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে, এটা তো কোনো অবস্থাতেই কেউ বকেও চিন্তা করতে পারে না। আওয়ামী লীগের গণতান্ত্রিক বিশ্বাসের সঙ্গে বিএনপির গণতান্ত্রিক বিশ্বাসের মিল নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থে নয়, রাজনীতি করে নিজেদের স্বার্থে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। ক্ষমতা আমাদেরকে এত বেশি আকৃষ্ট করে না যে যেন তেন প্রকারের ক্ষমতায় যেতে হবে। ক্ষমতা আমাদের এত আকৃষ্ট করে না যে সামরিক স্বৈর শাসনের সঙ্গে আঘাত করতে হবে। ক্ষমতা আমাদের এত আকৃষ্ট করে না যে ফতোয়ার চুক্তি করতে হবে। আমরা যথার্থ গণতন্ত্র চাই, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি, যে গণতন্ত্রের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমার ভাই বোনরা জীবন দিয়েছে, সেই গণতন্ত্র চাই। চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 9:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। 21শে অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, এখনো অসুস্থ, রুটিন চেকআপের জন্যই সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। এর আগে মির্জা ফখরুল জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য গত 26শে জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে তিনি যান যুক্তরাষ্ট্রে। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে প্রায় 2.5 মাস অবস্থান শেষে গত 21শে সেপ্টেম্বর দেশে ফেরেন। প্রতি মাসে একবার করে আমাকে রক্ত পরীক্ষা করাতে হবে, যেটা আমার খুব বেশি প্রয়োজন, এবং 6 মাস পরে ডাক্তাররা সেই পরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। সেই কারণে আমার এই রুটিন চেক আপের জন্য আমাকে আজকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। ময়লা আবর্জনা মুক্ত সবুজ ঢাকা গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে বিজয় সরণি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কাজ শুরু করে সিটি কর্পোরেশন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে সবুজ ঢাকা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ সময় ঢাকা সহ পুরো দেশকে আবর্জনা মুক্ত করতে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান মেয়র আনিসুল হক। সবাই সবুজ রঙের টি শার্ট পরে ব্যস্ত রাস্তা পরিষ্কারের কাজে। পলিথিন, চিপসের প্যাকেট কিংবা বোতল, সব আবর্জনা এক জায়গায় করে নগরীকে সবুজ ঢাকা করার প্রচেষ্টায় সব সারথীদের, যার নেতৃত্বে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। মূলত ঢাকাকে ময়লা আবর্জনা মুক্ত বসবাসযোগ্য একটি শহর হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ সিটি কর্পোরেশনের, যার সাথে নিজেদের যুক্ত করেছেন সবুজ ঢাকা ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকশো স্বেচ্ছাসেবক। জুসের বোতল, চিপসের বোতল রাস্তায় যে কোনো সময় আমরা এটা খেয়ে ফেলে দিই, এটা কখনোই আমাদের উচিত না। আমরা এটা যে কোনো ডাস্টবিনে ফেলতে পারি, সাথে রাখতে পারি। রাস্তাঘাটে যে আবর্জনাগুলো মানে এগুলো তো আমরাই নোংরা করি আর কি, তো আমরা মনে করি যে আমরা যদি সবাই মিলে চাই আমরা অবশ্যই পারবো। মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে রাস্তায় সব ময়লাগুলো তারা ফেলছে, আমরা এখন পরিষ্কার করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আর রাস্তায় ময়লা ফেলবেন না। সিটি কর্পোরেশন যদি আরো পর্যাপ্ত পরিমাণে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট করে দেয়, তাহলে মনে হয় আমরা এই সমস্যা থেকে সম্ভব উত্তরণ করতে পারবো। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি যে এই ডাস্টবিনেই ফেলতে হবে ময়লাগুলো, তাহলে মনে হয় ভালো হয়। সিঙ্গাপুরে আজকে কেউ থুতু ফেলে না, কারণ থুতু ফেললে জরিমানা দিতে হয়। আমাদের কিন্তু সেরকম কোনো মাথা ব্যথা নেই।
এর আগে সকালে বিজয় সরণিতে বঙ্গবন্ধু নবথিরারের সামনে এ কার্যক্রম উদ্বোধন করে গ্রিন ঢাকা ক্লিন ঢাকা গড়তে নগরবাসীর সহায়তা চান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মহাখালী থেকে শুরু করে একদম আইডিবি পর্যন্ত এই পর্যন্ত দেওয়ালের পাশে আমরা ক্রিপার লাগিয়ে দিয়েছি। ঢাকার যেসব ছাদগুলো আছে, ঢাকার বাড়ির যেসব বারান্দা আছে, সেই সব কিছুকে আমরা একটা মাস্টার প্ল্যানের আন্ডারে আনবো। আমরা হাতির ঝিলকে বাগান বানাবো, সেজন্য আমরা কর্পোরেশনের স্পেশাল সেল করছি। সবুজ ঢাকা গড়তে কার্যক্রমটি আগামী 5 বছর চলবে বলেও জানান আনিসুল হক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্তকে এসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা স্বাগত জানালেও তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে করছেন। তবে সরকার বলছে এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কমবে। আর শিক্ষাবিদরা বলছেন এক্ষেত্রে নতুন কমিশনের স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে সরকারকেই। শাফিন জাহিদের রিপোর্ট। দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 30,000। মূলত এসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অর্থাৎ গভর্নিং বডি পরিচালনা ও নিয়ন্ত্রণ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম। আর এ প্রক্রিয়া নিয়ে প্রায়ই আর্থিক লেনদেনের অভিযোগ শোনা যায় অভিভাবক আর শিক্ষার্থীদের মুখে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন নামে গঠন করা হবে আলাদা শিক্ষক নিয়োগ কমিশন। আর এ কমিশনই করবে শিক্ষক নিবন্ধন, পরীক্ষা গ্রহণ ও পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম। স্বাধীন কমিশন করে এমন সিদ্ধান্তকে পরিচালনা পরিষদের সদস্যরা স্বাগত জানালেও তারা উদ্বিগ্ন তাদের স্বাধীনতা খর্ব হবে ভেবে। আমাদের স্বাধীনতার উপরে একটু হাত দেওয়া হলো, এটা আমরা মনক্ষুণ্ণই হয়েছে, আমাদের খর্বই হয়েছে আমাদের পাওয়া। কারণ একটা স্কুল কলেজের সরকার হলো গভর্নিং বডি। ভালো মেধাবী মানে টিচাররা স্কুলে আসতে পারে না, এই জন্য আমি এই প্রজ্ঞাপন জারি করছি যে এটাকে আমি স্বাগত জানাই। তবে শিক্ষাবিদরা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা কমিশন গঠন করার সিদ্ধান্ত সময় উপযোগী। তবে কমিশনের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সরকারকে। শিক্ষা ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম ধরনের এমন কোন স্কোপ রাখা উচিত না যেখানে আপনার ঘুষ দিয়ে কেউ শিক্ষকতায় আসবে। এটা দূর করার জন্য যদি আপনার অধিকার আমার খর্ব করতে হয়, আমার তাও খর্ব করতে হবে। কারণ কমিশনই যদি আপনার দুর্নীতি আরম্ভ করে যদি শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে কিন্তু উদ্দেশ্য সফল হবে না। কমিশন গঠন করার আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন, পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006-এ আনা হবে কিছু সংশোধন। এক হিসেব বলছে দেশে প্রতি বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রায় 30,000। আর এই নিয়োগ প্রক্রিয়াটি যদি আলাদা কমিশন গঠনের মাধ্যমে সম্পন্ন করা যায়, তাহলে একদিকে যেমন স্বচ্ছতা বজায় থাকবে, সেই সাথে মেধাসম্পন্ন জাতি গঠনে বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। এমনটাই মনে করছেন শিক্ষাবিদ আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝর্ণাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সৌন্দর্য উপভোগে যেয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এবং খতিয়ান তোলা, নামজারি সহ বিভিন্ন সেবা দিতে বগুড়ার শিবগঞ্জ ভূমি অফিসের ব্যতিক্রমী উদ্যোগ। হয়রানি কমায় খুশি সাধারণ মানুষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2015-16 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল 9টায় পরীক্ষা শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। বেলা 12টায় শেষ হয় প্রকৌশল বিভাগের পরীক্ষা। 1030টি আসনের বিপরীতে এবছর ভর্তি যুদ্ধে লড়ছেন 8706 জন শিক্ষার্থী। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে স্থাপত্য বিভাগের পরীক্ষা। এদিকে বরাবরের মতো এবারও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 5 নভেম্বর। বইয়ের উপর দিয়ে প্রশ্ন করেছে, কিন্তু ফিজিক্স প্রশ্নটা অনেক বেশি কঠিন হয়েছে। আর কেমিস্ট্রিও বই থেকে এসছে, তবে একটু বেশি মানে ম্যাথের তুলনায় একটু হার্ড হয়েছে। ম্যাথটা সোজা হয়েছে। গতবার যেহেতু নতুন প্যাটার্নে আসছে, প্রশ্নগুলো ওরকমই ছিল, আর কয়েকটা একটু ডিফিকাল্ট ছিল, বিশেষ করে ম্যাথটা। মোটামুটি ফিজিক্সটা একটু টাফ হয়েছে, বাট কেমিস্ট্রিটা ভালো হয়েছে। সবাই তো আশা করে যে তার মেয়ে বা তার সন্তান ভালো জায়গা পড়ুক, ভালো করুক, জীবনে ভালো প্রতিষ্ঠা পাক। এখানে মেডিকেলের মতো কোনো সমস্যা হবে না, প্রশ্নপত্রের কোনো ঘটনা ঘটবে না আশা করছি। সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট, এবং ছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আশা করছি সবকিছু ম্যানেজমেন্ট সুন্দরভাবে সম্পন্ন হবে। চট্টগ্রামে জেএমবির অন্যতম সংগঠক মিনহাজুল আবেদিন সাজিলকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেলে গ্রেফতারের পর তাকে আজ চট্টগ্রামে নেওয়া হয়।
পুলিশ জানায় গত 23 সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় অংশ নিয়েছিল মিনহাজুল আবেদিন। এই ঘটনায় তাদের 2 সদস্য নিহত হওয়ার পর সে টাঙ্গাইলে পালিয়ে যায়। তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি গতরাতে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত 5 অক্টোবর কর্ণফুলীর খোয়াজনগর এলাকা থেকে জেএমবির আরও 5 সদস্যকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ। জেএমবির অপর গ্রেপ্তারকৃত সদস্য ফুয়াদের স্বীকারোক্তি মোতাবেক জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত তাদের যে মাইক্রোবাসটা সেটা কুমিল্লা থেকে আমরা রিকভার করেছি। এই সাজিল সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে 3জন নিহত ছিল ওই ঘটনার সাথে সে জড়িত ছিল এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র সে বহন করেছিল। জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায় গত রাত 10টার দিকে সদর উপজেলার কোমর গ্রাম এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রেজাউল নামে ডাকাত দলের এক সদস্য আহত হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশকে দেখে ডাকাত দল এলোপাথারিভাবে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের ছোড়া গুলিতে একজন ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়। মানে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না যে কার গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম পাহাড়ি ঝর্ণাটি। এই ঝর্ণা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ এবং পানিতে গোসল করতে নেমে বিভিন্ন সময় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবশেষ গত সোমবার ঝর্ণায় গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন 2 জন শিক্ষার্থী। আর এরপরই ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে শিক্ষার্থীদের চলাচল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পাহাড়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক অনন্য ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই পাহাড়ের মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে পাহাড়ি ঝর্ণা, কিন্তু অসাধারণ এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রাণ হারিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সবশেষ গত সোমবার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মারা গেছে 2 শিক্ষার্থী পাভেল ও রিফাত। শুধু মৃত্যু নয়, এলাকাকে ঘিরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দুষ্ট ব্যক্তিরা, দুষ্ট লোকেরা সেগুলো ওত পেতে থাকে, কখন সেখানে কেউ যাবে তাকে ছিনতাই করবে। সেই জন্য অনেক ঘটনা অতীতে ঘটেছে। অনেকটা দুর্গম এলাকা হওয়ায় পাহাড়ি ঝর্ণা এলাকাটিতে লোকজনের আনাগোনা একেবারে নেই বললেই চলে। এখানে হচ্ছে প্রশাসনিক দুর্বলতা আছে কিছুটা, আর আমাদের নিজেদেরও অসতর্কতার কারণ। সিকিউরিটির ব্যবস্থা করে ঝর্ণাটার সৌন্দর্যটাও দেখা হলো, আর মনে হয় অ্যাক্সিডেন্টগুলোও হবে না। তবে দীর্ঘদিন পর হলেও পাহাড়ি ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে এলাকায় তারকাটা বেড়া দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি পুলিশের। সেখানে আরো বড় আকারে একটি সাইনবোর্ড থাকবে, যাতে কেউ, কোনো শিক্ষার্থী বা কোনো পরিবার কেউ যেন সেই জায়গায় না যায়। ওই জায়গায় কাঁটাতারে বেড়া দিয়ে দিলে আর যদি সকল ছাত্রছাত্রীদেরকে ওই নোটিশ দিয়ে জানাই দেয়, তাইলে আর আশা করি ওখানে যাবে না, আর কোনো দুর্ঘটনা ঘটবে না। তবে পাহাড়ি এলাকা সহ ঝর্ণাটিকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পর্যটন স্পট করা যায় কিনা সেই বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবন সংলগ্ন রামপালের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে সিপিবি ও বাসদের ঢাকা থেকে বাগেরহাট অভিমুখী সুন্দরবন রক্ষা অভিযাত্রা কর্মসূচি শেষ হয়েছে। দুপুর 1:30টার দিকে বাগেরহাটের পুরাতন কোর্ট চত্বরে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবির ও বাসদের কেন্দ্রীয় নেতা সহ স্থানীয় নেতারা। এই সময় বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং হরিয়ান বিদ্যুৎ কেন্দ্র সহ পরিবেশ বিধ্বংসী প্রতিষ্ঠান নির্মাণ বন্ধের দাবি জানান তারা। এর আগে সকাল 10:30টার দিকে তারা খুলনা থেকে যাত্রা শুরু করে বাগেরহাটের কাটাখালীতে এসে পৌঁছায়। গত 13 অক্টোবর থেকে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবন একটা প্রাকৃতিক বর্ম হিসেবে কাজ করে। আমাদের দেশে ঝড় তুফান হয়, সেই ঝড় তুফানের মধ্যে এই সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। সুন্দরবন যদি না থাকতো তাহলে এই সব এলাকা নিশ্চিহ্ন হয়ে যেত।
আজকে সেই সুন্দরবনকে ধ্বংস করার পায়তারা হচ্ছে। শুধু বাংলাদেশের সম্পদ না, এটা বিশ্বের একটা ঐতিহ্যবাহী জায়গা। ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন পরিবেশবাদীরা তারা জাতিসংঘের ইউনেস্কোতে তারাও প্রতিবাদী পাঠাচ্ছেন। অবিলম্বে সরকার এই পদক্ষেপ থেকে সরে আসুন। কালের বিবর্তনে দেশের মানুষের আয় বেড়েছে, উন্নত হয়েছে জীবনযাত্রার মান। তারপরও দরিদ্রতার অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারেনি অনেকে। অর্থনীতিবিদদের মতে দারিদ্র বিমোচনে সরকারের নানা কল্যাণমুখী প্রকল্প থাকলেও কিছু অসাধু কর্মকর্তার কারণে সুবিধা বঞ্চিত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। এছাড়া দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয় বৈষম্য কমানোর প্রতিও জোর দেন অর্থনীতিবিদরা। সাদেকুর রহমানের রিপোর্ট। হালিমা বেগম, বয়স ৯০-এর ঘরে। জীবনের ক্রান্তিলগ্নে এসেও ক্ষুধার তাড়নায় প্রতিদিনই জীবিকার সন্ধানে রাস্তায় বের হন তিনি। কুয়াশা থাকলে কাম হইব কি, এটা আচ্ছা তুই দেখা দিয়ান ওই খাতে আমি সরকারিতে ইচ্ছু হইনি। সুবিধাবঞ্চিত গ্রাম অঞ্চলের অনেকেই ভাগ্য পরিবর্তনের আশায় কাজের সন্ধানে ঠাঁই নেন রাজধানীতে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী দৈনিক ১০০ টাকার কম আয়ের মানুষকে দরিদ্র বলা হয়। খেটে খাওয়া মানুষের অনেকের আয় এর থেকে বেশি হলেও বাস্তবতাই বলে দেয় তারা দরিদ্র। কাম কাজ করা হলেও পয়সা পায় না নাই, না হলে তো বই খাওয়ানো করতো। মাঝে মাঝে তো বাজার থাকে না, মনে করেন যে অনেক সময় না খায় থাকতে হয়। রাস্তা খাই না, জায়গাতে ঘর বাড়ি না, কিছু নাই। খাট পালং কিংবা বিছানা নেই, খেয়ে না খেয়েই দিন কাটে তাদের। তারপরও নানাভাবে উপার্জনের মাধ্যমে প্রতিদিন সুখের সন্ধানে ছুটে চলেছেন এই বস্তির খেটে খাওয়া মানুষগুলো। দারিদ্র বিমোচনে সরকারি নানা কল্যাণ তহবিল থাকলেও তা থেকে বঞ্চিত অনেকে। তবুও জীবনের চাকা চলেছে আপন গতিতে। বুড়া মানুষ, আমি তো আর ইস্কে চালার পাই না, কোনো ভ্যান গাড়ি চালার পাই না, কোনো পেটের ভাত চালাইয়া জাহান্না বাঁচাই আর কি করবো। অভাবের জন্যই তো আছে, আসে এই কষ্ট করে খাবার নাকছি। দারিদ্র বিমোচনে সরকারি পদক্ষেপগুলোর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তুলনামূলকভাবে যে দারিদ্র, সেই দারিদ্র কিন্তু বাংলাদেশে কমছে না, বরং বাড়ছে। সেটা হলো ইনইকুয়ালিটি বা বৈষম্য। যেই টাকাগুলো সরকার কল্যাণমূলক তহবিল হিসেবে দিচ্ছে, সেগুলো যাদের মাধ্যমে দিচ্ছে, যেই পথে দিচ্ছে, সেই পথে কতগুলো দুর্নীতিবাজ লোক থাকার কারণে সেই টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে কল্যাণমূলক ভাতা যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো এফিশিয়েন্টলি এবং দক্ষতার সঙ্গে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৈষম্য কমিয়ে আনার প্রতিও জোর দেন তিনি। দারিদ্র্যের হার আর ২৫% থাকবে না। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পূজা প্রস্তুতির খবর। শারদীয় দুর্গাপূজায় নতুন পোশাকের সঙ্গে উৎসবের রঙে নিজেদের রাঙাতে পুরান ঢাকার শাঁখারী বাজারে জমে উঠেছে শাঁখা, সিঁদুর ও আলতার বিকিকিনি। চাহিদা বেড়ে যাওয়ায় এখন ব্যস্ত সময় পার করছেন শাঁখারী বাজারের কারিগররা। সাজানো হবে মা দুর্গাকেও, তাই প্রতিমার নতুন পোশাক ও মুকুটের সঙ্গে দেবীকে অঞ্জলি দেওয়ার থালা, প্রদীপ সহ পূজার নানা সরঞ্জামের বিক্রিও জমজমাট। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শৌলি। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা মণ্ডপ সহ সর্বত্রই এখন উৎসবের আমেজ। মা দর্শনে সবাই সাজবেন নতুন সাজে, তাই নতুন পোশাকের সাথে দেবী দুর্গাকে বরণে নতুন শাঁখা, সিঁদুর ও আলতার জন্য পুরনো ঢাকার শাঁখারী বাজার এখন হিন্দু রমণীদের পদচারণে মুখর। ইচ্ছা করে যে নতুন শঙ্খ, সিঁদুর, নতুন বস্ত্র পরা মা দেবীর এখানে চরণে উপাস থেকে পূজার একটা একটা আনন্দ। শাড়ি কিনলাম, আলতা, সিঁদুর, টিপ, শাখা, এই তো এগুলো কিনে তারপরে তোমাকে বরণ করতে যাব। সারা বছর শাখা পরলেও সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে নতুনত্ব চায় গৃহবধূরা, আর ক্রেতাদের খুশি করতে নতুন ডিজাইনের শাখা বানাতে ব্যস্ত কারিগররা। পুজো আসলে সবাই নতুন কিছু চায়, আমাদের মধ্যে এটাও থাকে, একটা নতুন নকশা বাইর করা। প্রতি বছরই নতুন আঙ্গিকে ডিজাইন এবং সমস্ত কোয়ালিটিগুলোকে আমরা সাজাই। সোনা বাঁধানো যে আধুনিক ডিজাইন, তারপরে পাথরের শাখা, মকর মুখ শাখা, চিকন চুরি শাখা, সেটার চাহিদাটা একটু বেশি। সাজানো হবে মা দুর্গা ও তার সন্তানদের, তাই প্রতিমার জন্য নতুন কাপড়, মুকুট সহ ক্রেতাদের চাহিদা মেটাতে হরেক রকম পূজার উপকরণে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। আলতা, সিঁদুর, পাঁচালি, ধর্মীয় উপকরণগুলি সব দুর্গা পূজার উপলক্ষে বেশি চলতেছে এখন। আমরা যেরকম সাজি, মাকেও সাজানোর জন্য আমরা এখানে আসছি। আমরা কাপড় চোপড় কেনার জন্য আসছি, যাতে মা আমাদের এখানে সাজাতে পারি ভালোভাবে। প্রদীপ, আলতা, সিঁদুর এগুলো, তারপর ধূপ, ধুনা, আগরবাতি সবকিছু
নিয়ে যেতে হয় পুজোর মণ্ডপে। বিক্রেতারা জানান পূজার আনুষ্ঠানিকতা শুরু হলে বিক্রি আরো বাড়বে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের পুরোদমে প্রস্তুতি চলছে খুলনা অঞ্চলেও। প্রতিমার পাশাপাশি মণ্ডপ তৈরির কাজও চলছে জোরে সোরে। এবার আগেভাগে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হওয়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। দেবী আসছে, তাই দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। দেবীকে বরণ করতে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সব মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে যশোরের কেশবপুর উপজেলার ভেরচির নিমতলার নাট মন্দিরে 700 প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দৃষ্টিনন্দন রঙের ছোঁয়ায় শিল্পীরা রাঙিয়ে তুলছেন প্রতিমা দেবীকে। এছাড়া প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দুর্গার মর্তধামে ঘোড়ায় চেপে আসা ও দোলায় চড়ে যাওয়া, রাবণকে বধ এবং গণেশের দুধ খাওয়ানোর দৃশ্য দেখা যাবে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এক এক কালারের ডিজাইন করা আছে। মাটির প্রতিমা আরতি করবে, প্লাস মানে দর্শকের দিকে ঘুরে ঘুরে আর কি, এমন একটা আকর্ষণ। তারপরে গণেশের দুধ খাওয়ানো। দুর্গোৎসবকে সার্বজনীন করতে নিজেদের প্রস্তুতির কথা জানায় মন্দির কর্তৃপক্ষ। পুজো পরবর্তী যে উৎসব, এই উৎসবটাকে কিন্তু খুব ভীষণভাবে আমরা সম্মিলিতভাবে ভাগাভাগি করে নিই। হিন্দুরা যতখানি মোটামুটি এই মন্দিরের প্রতি আমরা আন্তরিক, তার থেকে আমার এলাকার যে মুসলমান ভাইরা আছে তারা যথেষ্ট আমাকে সহযোগিতা। এমনকি আপনি দেখেন অনেক পিলারে মুসলমানদের নাম আছে। খুলনা রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবে। তাদের ভলান্টিয়ার, আনসার এবং পুলিশের সমন্বয়ে আমরা নিরাপত্তা আমাদের থাকবে। আর দ্বিতীয়ত হলো পুজোর ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত, বিসর্জন পর্যন্ত আমাদের স্পেশাল আপনার অ্যারেঞ্জমেন্ট থাকবে। এবার খুলনা বিভাগের 10 জেলায় 4000-এরও বেশি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা মহানগরীর 110টি স্থান রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভূমি অফিসে কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় না, এরকম ভূমি অফিস দেশে খুঁজে পাওয়া কঠিন। কিন্তু অসংখ্য প্রতিকূলতার মধ্যে ভালো কাজের উদাহরণ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস। এখানে খতিয়ান তোলা, নামজারি সহ ভূমি অফিসের বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষের হয়রানি কমাতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ, যার সুফল পেয়ে এলাকার সাধারণ মানুষও অনেক খুশি। প্রিন্স আরেফিনের তোলা ছবিতে বিস্তারিত তানিন মেহেদির প্রতিবেদনে। বিভিন্ন জটিলতার কারণে দেশের অন্য ভূমি অফিসগুলোর মতোই শিবগঞ্জ উপজেলায়ও সেবা পেতে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। কিন্তু 2014 সালে সুপরিবর্তন সম্ভব স্লোগানে কায়জান ধারণা থেকে দুর্ভোগ কমাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় উপজেলার ভূমি অফিসে। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হেল্প ডেস্ক স্থাপন, সার্ভিস আমব্রেলা স্থাপন, রেকর্ড রুম সমৃদ্ধ করা, খাস জমির সীমানা নির্ধারণ করা সহ আরো অনেক কিছুই। আগে যেমন হয়তো অনেক ঘোরাফেরা করা লাগতো, অনেক সময় নষ্ট হতো, এখন আর সেই সময় নষ্ট হচ্ছে না। আগে আমরা আসে এমনি ঘরের ভিতরে নয় বারান্দায় বসে থাকছি বা এমনি পাকার বাহির বসে থাকছি, এরকম থাকছি। আমার বসার জায়গা টাকা আছে। এখানে আমরা কোনো আমাদের কাজের কোনো ডিস্টার্ব হয় নাই, এখানে আমরা ভালোভাবেই কাজ পাইছি। ভূমি অফিসের পুরনো চিত্র পাল্টাতে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে বলে জানালেন তৎকালীন সহকারী ভূমি কমিশনার। যখনই কোনো বিষয় উপস্থাপন করা হতো তখনই প্রথম বাধা আসতো আমার সহকর্মীদের কাছ থেকে। তারা মনে করতেন যে তাদের ওয়ার্কলোড বেড়ে যাবে। আমি তাদেরকে প্রথমে এইটুকু আস্থা আনতে সক্ষম হয়েছিলাম যে আসলে এর মাধ্যমে তার কাজ বরঞ্চ কমে যাবে। প্রতি বুধবারে আমি 2 ঘন্টা করে গণশুনানি নিতাম এবং দূর দূরান্ত থেকে কোনো মানুষ যদি আমাকে তার ইমেইল বা ফেসবুকে জানাতো, সেটাকে আমরা অ্যাকনলেজমেন্টের ভিতরে নিয়ে আসতাম এবং কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে এটাকে ইনকোয়ারি করে দেখা হতো। সেবা বাড়াতে খুব শিগগিরই ডিজিটাইজেশনের ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এখানকার বর্তমান সহকারী ভূমি কমিশনার। তার মতে এটা চালু করা সম্ভব হলে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভূমি বিষয়ক নানা তথ্য পাবেন সাধারণ জনগণ। আমাদের অ্যাপ্লিকেশন বেসড ওয়েবসাইট সেটা হয়ে গেছে, প্রায় 70,000 খতিয়ানে স্ক্যানিং হয়ে গেছে, সেগুলো আপলোড হচ্ছে। SMS সার্ভিস দিব আর কি সেবা প্রার্থীদেরকে, নামজারি বা মিস কেস যে কোনো বিষয়ে যখন যেটা হবে তাদেরকে আমরা SMS অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেব। কায়জান ধারণার সাফল্যের পর বর্তমানে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসকে রাজশাহী বিভাগের অন্যান্য উপজেলাও মডেল হিসেবে গ্রহণ করেছে। তানিন মেহেদি, সময় সংবাদ, শিবগঞ্জ, বগুড়া।
দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বয়সন্ধিকালীন বিষয় সম্পর্কে আলোচনা করতে সংকোচ বোধ করেন। বরগুনা জেলার শিক্ষকরাও এর ব্যতিক্রম নন। আবার বিদ্যালয়ে স্যানিটেশন ব্যবস্থাও ভোগান্তির সৃষ্টি করে। তবে শিক্ষকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার আহ্বান জেলা প্রশাসনের। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতে তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বিদ্যালয়ের গতানুগতিক পাঠদান আর ভীতির কারণে শিক্ষকদের কাছে নিজেদের সমস্যার কথাগুলো বলার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। পাঠ্য বইয়ে বয়সন্ধিকালীন বিষয় থাকলেও এড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। এতে অজানা অনেক প্রশ্নের জবাব থেকে যাচ্ছে আড়ালে। তো এই সময় আমাদের মনের মাঝে অনেক প্রশ্ন জাগে, প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা স্যারদের কাছ থেকে জানতে পারি না। অনেক সময় আমাদের স্যারেরা এই বিষয়ে আলোচনা করতে চায় না, তারা এড়িয়ে যায়। ম্যাডামরা থাকলে তাদেরকে বলা যায়, কিন্তু স্যারদের কাছে বললে তো তারা তো আর এই বিষয়টা বুঝতে চাইবে না। বেশিরভাগ বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েন তারা। আমাদের স্কুলে আর কি একটাই বাথরুম, সেটা আমরা আর কি আমাদের স্টুডেন্টরা আর টিচারেরা সবাই একসাথে একটাই ব্যবহার করি। বাথরুম যদি আলাদা আলাদা হয় তাহলে মেয়েদের অনেক সুবিধা হয়। এদিকে বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটিকে সচেতন করার সাথে সাথে শিক্ষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনার আহ্বান জেলা প্রশাসকের। শিক্ষকদের পিছু হটা বা অনীহা পাঠদানে, সেক্ষেত্রে এখানে কোনো পিছু হওয়ার কোনো সুযোগ নেই। বয়সন্ধিকালের সঠিক তথ্য কিশোর কিশোরীদের জানাতে মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বইয়ে বয়সন্ধিকালীন বিষয় থাকলেও শিক্ষকরা তা এড়িয়ে যাচ্ছেন। সময় সংবাদ, বরগুনা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আপাতত দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা বিবেচনায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ খাতকে আরও প্রসারিত করা হচ্ছে। আমরা আমাদের বেস রোডে যাচ্ছি কয়লা পাওয়ার প্ল্যান্টে, আমরা আমাদের রিনিউয়েবল এনার্জির আকারটা বড় করছি, আমরা সোলারে বড় বড় প্ল্যান্টের মধ্যে চলে গেছি। আমরা পেট্রোলের মানটাকে বাড়িয়ে দিতে চাই। যারা এখানে প্রডিউস করেন তাদের সাথে আমরা আলোচনার ভিত্তিতে কিভাবে এটাকে কতদিনের মধ্যে তারা ক্যাটারিং সিস্টেম তৈরি করে তারা এই মানটাকে বাড়াতে পারে সেই জায়গায় আমরা যেতে চাই। রিজিওনাল পাওয়ারে বেশি জোর দিয়েছে। 3000 ছিল মেগাওয়াট, আমরা চাচ্ছি যে এখানে 6 থেকে 7000 মেগাওয়াট নেওয়া যায় কিনা। তার মানে কি, এই যে যদি রিজনালে যাই, আমি এই রিজনগুলিতে যদি আমরা হার্নেস করি পাওয়ারে, তাহলে আমার এই ইনফ্রাস্ট্রাকচারে বিশাল কস্ট যেটা লাগবে এগুলি আমি সরাই নিয়ে আসবো। আমরা এখন যে বেস পাওয়ার লোডটাকে দিচ্ছি এটা একটা বেস বলতে পারেন ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে আছে। এর থেকে উপরে গেলে পরে আমাদের আরও টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে। আমরা একটা ব্যাপক পরিকল্পনা নিয়েছি, ট্রান্সফরমারগুলো সাবস্টেশনগুলো আন্ডারগ্রাউন্ড চলে যাওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। আগামী 2025 সাল পর্যন্ত একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আর কি। সৌদি আরবের পূর্বাঞ্চলে সাইহাত শহরে শিয়া সম্প্রদায়ের একটি সম্মেলন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় অন্তত 5 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। হামলার পরপরই এ ঘটনার দায় স্বীকার করেছে উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠন। আইএস বাহরাইন নামের সংগঠনটি অনলাইনের এক বিবৃতিতে বলেছে, তাদের এক সদস্য স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে শিয়াদের হত্যা করেছে। ভবিষ্যতে সংখ্যালঘু শিয়াদের ওপর এ ধরনের আরও হামলা চালানো হবে বলেও হুমকি দেয় তারা। চলতি বছর সৌদি আরবে শিয়াদের ওপর 2টি আত্মঘাতী হামলা চালানো হয়। এতে প্রায় 1/2 শতাধিক নাগরিক নিহত হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। দুই সপ্তাহ আগে আফগানিস্তানের কুন্দুজে মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটিতে মার্কিন যানবাহন ঠুকে প্রমাণ নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। এমএসএফ এর বরাতে শনিবার এই খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সংগঠনটি বলেছে, আগে না জানিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ভারী অস্ত্র যানবাহন নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও প্রমাণ নষ্ট হয় বলে দাবি এমএসএফ এর। কুন্দুজের হাসপাতালটিতে বিমান হামলায় অন্তত 22 জন নিহত হয়, যাদের মধ্যে 12 জনই হাসপাতালের চিকিৎসক ও কর্মী। মার্কিন সামরিক বাহিনী বলেছে, লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের গোলা হাসপাতালটিতে আঘাত হেনেছে।
বুন্দেসলিগার খবর। মেইনজের মাঠে স্বাগতিকদের 2-0 গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড। ফলে টেবিলে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ক্লাব বায়ার্ন মিউনিখের চেয়ে এখন মাত্র 4 পয়েন্ট দূরে ডর্টমুন্ড। মেইনজের কোফেইস অ্যারেনায় 34,000 দর্শক থাকলেও এমেরিকের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে দলকে লিড করেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিক। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে থমাস টাচেলের দল। স্প্যানিশ লা লিগার খবর। আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে আজ মাঠে নামছে স্প্যানিশ ক্লাবগুলো। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে লেভান্তের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এদিকে রাত 12:30টায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা আতিথ্য দেবে রায়ো ভায়াকানোকে। এছাড়া সেভিয়ার প্রতিপক্ষ এইবার। লা লিগায় পয়েন্ট টেবিলে বরাবরই আধিপত্য থাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু এবারের মৌসুমে জায়ান্ট ক্লাবগুলোর আধিপত্য ভেঙে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়ারিয়াল। এবার সেই শীর্ষস্থান দখল করতে চায় রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তেকে হারাতে পারলে ভিয়ারিয়ালকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। এরই মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ইউরো চূড়ান্ত পর্বে উঠেছে গ্যারেথ বেলের ওয়েলস। রোনালদোর পর্তুগালও নিশ্চিত করেছে মূল পর্ব। তাই বেশ ফুরফুরে মেজাজে থাকবেন এই দুই তারকা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় আছেন কোচ রাফা বেনিতেজ। লা লিগায় শেষ 4 ম্যাচে গোল পাননি CR7। তবে প্রতিপক্ষ লেভান্তে হওয়ায় গোলখরা কাটানোর দারুণ একটা সুযোগ রোনালদোর সামনে। কেননা লা লিগায় লেভান্তের বিপক্ষে শেষ 7 ম্যাচে জয় আছে মাদ্রিদিস্তানদের। যদিও দলের বেশ কিছু ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা চিন্তায় আছেন রিয়াল কোচ রাফা বেনিতেজ। তবে করিম বেনজেমার শেষ 7 ম্যাচে 6 গোলের রেকর্ড কিছুটা হলেও স্বস্তি দেবে কোচকে। এদিকে আরেক ম্যাচে ঘরের মাঠ নু ক্যাম্পে রায়ো ভায়াকানোকে আতিথ্য দেবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রতিপক্ষ খুব একটা কঠিন না হলেও বেশ চিন্তায় আছে কাতালানরা। কেননা লা লিগায় শেষ 3 ম্যাচে 2টিতে হেরে হাতছাড়া হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। 7 ম্যাচ শেষে 15 পয়েন্ট পেলেও গোল করে পিছিয়ে থাকে টেবিলের 4 নম্বরে আছে লুই এনরিকের শিষ্যরা। তার উপর যোগ হয়েছে ইনজুরি সমস্যা, যার কারণে দলের গুরুত্বপূর্ণ 2 সদস্য লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে পাবে না বার্সেলোনা। তবে লুই এনরিককে স্বস্তি দেবে ভায়াকানোর বিপক্ষে বার্সার রেকর্ড। এই দুই দলের শেষ 9 সাক্ষাতে শতভাগ জয় রেকর্ড বার্সেলোনার। পাশাপাশি কাতালানরা করেছে 40টি গোল। আর মেসি না থাকলেও সুয়ারেজ, নেইমাররা তো আছেনই। তাই আত্মবিশ্বাস ফিরে পেতে ভায়াকানোর বিপক্ষে বড় জয় তুলে নেয়াই লক্ষ্য বার্সেলোনার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লিগ 1-এর খবর। ফরাসি লিগের ম্যাচে টেবিলে তলানির দল বাস্তিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 9টায়। একদিকে 23 পয়েন্ট নিয়ে এবারের লিগে টেবিলের 1 নম্বরে অবস্থান করছে পিএসজি। অন্যদিকে বাস্তিয়ার অবস্থান 10 পয়েন্ট নিয়ে টেবিলের 13 নম্বরে। তাছাড়া বাস্তিয়ার শেষ 5 ম্যাচে জয়ের রেকর্ডও মাত্র 1টি, যেখানে ফরাসি জায়ান্ট পিএসজি জয়ের সংখ্যা 4টি। এছাড়া দু দলের হেড টু হেড লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে লরা ব্লার দল। শেষ 5 ম্যাচে 4টিতেই জয় পেয়েছে তারা। তাই লিগের 10ম ম্যাচে বাস্তিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইবে মারিয়া ইব্রাহিমোভিচরা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করতে মাওয়ায় সচিবদের বৈঠক, পরিদর্শন করেছেন প্রকল্প এলাকা। আন্তর্জাতিক বাজারে কমলেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম কমছে না, আবারও জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রসারিত করা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ খাত। ময়লা আবর্জনা মুক্ত সবুজ ঢাকা গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু। সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান মেয়র আনিসুলের। বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত স্বাধীনতা হস্তক্ষেপ বলছেন কমিটির সদস্যরা। স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সরকারকেই মত শিক্ষাবিদদের। এবং পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। সব দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় নেওয়া হচ্ছে বিকল্প পন্থা। কূটনীতিক তৎপরতা জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।